না, আমি ইঁদুর দৌড়ে শরিক হব না। কারো কোনো প্ররোচনা কিংবা ছলাকলা পারবে না আমাকে নামাতে সেই হুড়োহুড়ি, সেই পরিমরি নির্লজ্জ খেলায়। হেঁটে যাব একান্ত নির্জন প্রতিযোগীহীন পথে। ভোলা মন যা চাইবে যখন করব সেই কাজ মহানন্দে। তখন কখনো বটের ছায়ায় বসে দেখব পাখির কোমল প্রণয় লীলা, কখনো বা ভাসমান মেঘ। না, আমি ইঁদুর দৌড়ে নেই। যে উদাস বাউলের ডেরা অন্তরে আমার, সে আমাকে একতারা বাজিয়ে শোনাবে গীতিমালা, দেবে তুলে আমার ইচ্ছুক হাতে অরূপ ছিলেম। চতুর্দিকে চকিতে উঠবে নেচে আরশি নগর। কে আমার মনের মানুষ বলে খোলা পথে হেঁটে যাব একা। ব্যাকুল ডাকবো তারে, পাবো না উত্তর। একতারা বেজে চলে পথের ধুলোয় আর গাছের পাতায় মেঘ লোকে। শহুরে বাউল হাঁটে একাকী নিজের পথে, যেতে হবে হেঁটে। কবি শামসুর রহমানের শহুরে বাউল হাঁটে। সেরকমই একজন শহুরে বাউল আমাদের আজকের অতিথি। তাকে নিয়ে আমাদের আজকের বিশেষ কেওয়াইস্টিল সকাল 24 আমন্ত্রণ সবাইকে। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। ঈদ মোবারক জানাই। যে শহুরে বাউলের কথা বলছিলাম, সেই বাউল কখনো একতারা, কখনো দোতারা, কখনো একটা ইউকেলেলে হাতে নিয়ে ঘোরেন, কখনো বা খালি গলায় গান গাইতে ভীষণ ভালোবাসেন। আমাদের সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। কিছুটা কি রিলেট করা গেল শহুরে বাউলের এই কবিতার সাথে নিজেকে? না, সত্যিই তাই। আসলে কবি শামসুর রহমান হয়তো এরকমই কাউকে দেখেছেন, তাই তিনি লিখেছেন। আচ্ছা, রাব্বিকে সবাই লোকসঙ্গীত শিল্পী হিসেবে জানে, তার গান সবার ভীষণ ভালো লাগে, কিন্তু কামরুজ্জামান রাব্বিকে যদি কেউ তার অভিনীত কোনো নাটকের সংলাপ শুনে চিনে থাকে, তাহলে বিষয়টা কেমন লাগবে? সেটা খুবই ভালো। আমার আসলে গানের বাইরে এখন অনেকেই আমাকে নাটকের কথা বলে। আমার একটা ধারাবাহিক নাটকের চরিত্রের নাম ছিল মোহন। সংলাপ শুনতে চাই। সংলাপ আসলে এই ধারাবাহিকে সংলাপ খুব একটা ভালো ছিল না, মানে ওইরকম বলার মতো। আচ্ছা, বাট এখন আর একটা ধারাবাহিক নাটক যেটা চলছে, এটার একটা সংলাপ মানে আমার নিজেরই ভালো লাগে। একটা হচ্ছে বৌদর অভিনয় করা হয়েছে, আর সামনে একটা আসে, সেটা বোধহয় বাউকুন্টের বাতাস। জি, এটা চলছে এখনো। আচ্ছা, ঠিক আছে, সেটা অনেক অনেক শুভকামনা রইল রাব্বি। Thank you. কিন্তু রাব্বি মানে গানের মানুষ, গান ছাড়া কোনো কিছু হতেই পারে না। যেখানে কামরুজ্জামান রাব্বি থাকবে আড্ডায় এবং আলোচনায়, একটা গান শুনবো আমরা খালি গলায়। প্রথমেই যেই গানটা আসলে কামরুজ্জামান রাব্বি তৈরি করেছে আমি বলি, সেই গানটাই অল্প একটু শোনাই। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? আমি কিন্তু ঈদ মোবারক জানাতে ভুলে গেছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেক অনেক সুন্দর কাটুক ঈদ, অনেক ভালো কাটুক পরিবার পরিজন নিয়ে। সবাই দেখা যায় যে ঈদের সময়টা আসলেই জানতে চায় ছোটবেলার ঈদ কেমন ছিল। আমি জানতে চাই বড়বেলার ঈদ কেমন কাটছে। ভালো। আসলে বড়বেলার ঈদ যেটা হয়, অনেক দায়িত্ব চলে আসে। হ্যাঁ, আর ছোটবেলায় দায়িত্বটা থাকে না। সো দায়িত্ব যখন মাথায় থাকে, তখন ওই দায়িত্ব ঘাড়ে নিয়েই যতটুকু আনন্দ করা সম্ভব। আগে নিতে ভালো লাগতো, এখন দিতে ভালো লাগে, সালামি? ব্যাপারটা এরকম।
শুধু সালামি না, সবকিছুই আসলে সবকিছু। নিজের আগে যেমন ছোটবেলায় একটু ঘুরতে যেতাম কোথাও নিজে একা একা, আর এখন আসলে নিজের ঘুরতে যাওয়ার থেকেও পরিবারকে নিয়ে ঘুরতে সবাইকে যাওয়া বা পরিবার যেখানে যেতে চাই সেখানেই যেতে চাওয়া বা Priority। যাওয়া, এটাই বেশি ভালো লাগে। তো ওই কথা তো আসলে ঘুরে ফিরে ওইটাই যে আমরা ভালো নিয়ে থাকতে চাই, কিন্তু যতই তুমি বলো যে আমি তো ভালো না, আমরা সবাই তোমাকে সেই ভালো ভাবি, ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই বারবার রাব্বির গান আমরা শুনতে চাই। ঈদের সময়টাতে একটু বেশি শুনতে চাই, কারণ পছন্দের শিল্পী তো। আরেকটা গান শুনি। আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের পরি, আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি, বন্ধু আমার আসমানের পরি, আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি, তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না, ওরে তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না। আহা। আচ্ছা, সাদাত হোসেন একজন জনপ্রিয় লেখক বর্তমান সময়কার, এবং কামরুজ্জামান রাবি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এই দুজনের কোলাবোরেশন কি করে হলো? সত্যি কথা বলতে এই গানটা যে আসলে সাদাত হোসেনের লেখা সুর করা, বা সাদাত হোসেন একজন জনপ্রিয়, তখন আমি এগুলো কিছুই বুঝতাম না, জানতাম না। জাস্ট যেটা ছিল ওই সময়টাতে, বিশেষ করে আমি তো ভালো না ভালো লয়ে থাকি, এই গানটা যখন মানুষের কাছে পৌঁছালো, জনপ্রিয় হলো, তখন অনেকগুলো লেভেল কোম্পানি আমাকে দিয়ে গান করাচ্ছিল। সো পার ডে আমার 5টা 6টা 10টা করে গানের ভয়েস রেকর্ডিং ছিল। সো এরকমভাবে একটা স্টুডিওতে গেলাম, একটা গান পেলাম, গাইলাম নিজের ফিলে। পরে সাদাত ভাইও বললো যে ভাই এটা আমার গান। তো আমি নর্মালি যেটা হয় যে গানের কথাগুলো খুবই সমসাময়িক কথা, এবং এই সময়ের মানুষের, এই সময়ের টিনেজারদের জন্য বেশ ভালো লাগার আর কি, এটা আমার কাছে মনে হয়। তো আমি সবসময় চেষ্টা করি এমন কোনো গান গাইতে যেটা আসলে সব বয়সী মানুষেরই ভালো লাগে। সো পরে গানটা গাইলাম এবং ওইখানে একটা ভিডিও করা হয়েছিল, কিন্তু ওই গানটা যে এত জনপ্রিয় হবে আমার এটা এক্সপেকটেশনে ছিল না। কিছুদিন আগেও কিন্তু একটা গান ভীষণভাবে জনপ্রিয় হয়েছে, সেটা রাব্বি এবং রাব্বি একটা দল ছিল, আমি দেখেছি, আরো বেশ কিছুদিন কিছু সঙ্গীত শিল্পী ছিল, সবাই মিলে গানটা গেয়েছে, এবং তারপর থেকে সবার মধ্যেই একটা বিষয় কাজ করছিল, সবাই শুধু জানতে চাচ্ছিল যে চোখ লাল কিসে। তো উত্তরটা তুমি দাও, চোখ কিসে লাল? চোখ আসলে কিসে লাল এটা বলতে পারবে খায়রুল ওয়াসি, কারণ খায়রুল ওয়াসির লেখা সুর করা এই গানটা আমরা সবাই মিলে গেয়েছিলাম। খায়রুল ওয়াসি ছিল, মানে ও ছিল মেইন, যেহেতু লেখা সুর করা, সাথে আমি ছিলাম, রাজু মণ্ডল ছিল, মানিক ছিল, এবং এসডি সাগর ছিল। তো এসডি সাগরের সঙ্গীত আয়োজন। গানটা মানে আমি যদি এভাবে বলি, বর্তমান সময় তুমুল জনপ্রিয়, এবং টিকটকে ভীষণ ভাইরাল, ভীষণ ভাইরাল একটা গান। মানে ভাইরাল এই শব্দটা বলে খুব সহজ হবে বোঝাতে, আসলে গানটা ভাইরাল না। তুমি টিনেজারদের কথা বলছিলে, এই জন্যই আমি প্রসঙ্গটা আনলাম। একদমই তাই। সো চোখ লাল কিসে গানটার যে ছন্দ, গানটার যে কথা এবং গানটার যে সুর, তিনটা মিলে এবং আমরা সবাই গাওয়ার চেষ্টা করেছি। টোটালটা ক্রেডিট আসলে খায়রুল ওয়াসির। খায়রুল ওয়াসি যদি এত সুন্দর করে একটা গান তৈরি না করতো, এবং ওর যদি নিজে আমাদের সবাইকে এভাবে না বলতো যে একটা প্ল্যান, এটা আমরা 5 জন মিলে গাইবো, আচ্ছা, তাহলে বোধহয় এটা হতো। দারুণ একটা সারপ্রাইজ ছিল তোমাদের জন্য, আমাদের সকলের জন্য। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স একটুখানি শেয়ার করি। গানটা শুনবার আগে আমি একবার ঢাকা থেকে দূরে কোথাও যাচ্ছিলাম, সেখানে দেখলাম যে ড্রাইভার গান বাজাচ্ছে, এই গানটাই বাজাচ্ছে। তখন আমার খুব ভালো লাগলো, একবার মনে হয় যে ভিডিও করে রাব্বিকে পাঠাই যে আমরা রাব্বির গান শুনছি। শুনি গানটা, একটু শুনি। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, আরে চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে।
ইস, একটা ঠমক খুব মিস করছি আমি, তাই না? এই গানটার সাথে হলে খুব ভালো লাগতো সত্যি। আমি জানতে পারলাম যে কামরুজ্জামান রাব্বি তার যে একটা বাউল হবার ইচ্ছা, সেই প্ররোচনা তো রয়েছে, নিজের যে সেই ইচ্ছা সেই সাধনে সে চেষ্টা করে যাচ্ছে, সেই পথেই সে হাঁটছে। কিন্তু বাউল জীবনের সাথে সামঞ্জস্য আরেকটা জীবন আছে, যেটা হচ্ছে একটা সময় বলতো না যে নৌকায় যারা মানে জীবনযাত্রা যাদের ছিল, নৌকায় চলাফেরা করতে, যাদের নির্দিষ্ট কোনো বাড়িঘর ছিল না, যাযাবর ছিল, তো সেরকমই একটা পালা ছিল না সজন বাদিয়ার ঘাট, হ্যাঁ এরকম একটা ছিল। তো এরকম বাইদাদের নিয়ে একটা পালা, এরকম একটা গানও কিন্তু আছে, যে গানটা রাব্বি এবং অঙ্কন দুজনে মিলে গিয়েছিল, এবং এই গানটাও কিন্তু আমি যদি ভাইরাল শব্দটাই উচ্চারণ করি সেটাও কিন্তু হয়েছে। সত্যি এই গানটা আসলে কবি জসিমউদ্দিনের বেদের মেয়ে নাটকের একটা গান। গানটা প্রথমে গেয়েছিলেন শ্রদ্ধেয় আব্দুল আলিম এবং নিনা হামিদ, আর এটা চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল। এরপর আমি এবং অঙ্কন, এটা একটা প্ল্যাটফর্ম আইপিটিসি আমাদের গান, খুব জনপ্রিয়। ওই গানটা মানে আমার একটা স্বপ্নের মতো আর কি, কারণ আব্দুল আলিম যে গানটা গেয়েছে সেই জায়গায় আমার ভয়েসটা, এটা আমার কাছে সত্যি স্বপ্নের এবং ভয়ের ছিল। কারণ গানটার কম্পোজিশন করেছিলেন পার্থ বড়ুয়া। পার্থদা মানে তিল পরিমাণ ছাড় দিয়ে দেয় না, এটা খুব পজিটিভ আমাদের জন্য। হ্যাঁ জি, রিহার্সাল তো করতেই হয়েছে। এবং দাদার কথা হচ্ছে যে যখন একটা গান তুই গাইবি, চেষ্টা করবি যে ওই গানটার ভেতর ঢুকে গিয়ে ওই গানটার প্রত্যেকটা নোট ঠিক করে গাওয়ার, মেশিন দিয়ে ঠিক করব কেন। সো এই ব্যাপারটা খুবই আমাকে এবারে ইন্সপায়ার করেছে। আমার কাছে মনে হচ্ছে আমাকে আরো শিখতে হবে, এটা তৈরি করতে হবে। দারুণ একটা গানটা একটু শুনি প্লিজ। এটা আসলে ডুয়েট গান, গানটার ছন্দটাই ওরকম। আমি ছোট করে একটু দুইজনের পার্টি শোনাই। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া, বাইদা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই। ওরে সাপের মাথার মনি কেড়ে মোরা করি যে কারবার। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া, বাইদা বাবু বাড়ি পদ্মা পার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়াই স্টিল সকাল 24। আজকে সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি আমাদের অতিথি। সাথেই থাকুন, একটা বিরতির পর ফিরছি। আমার ঘর বাড়ি নাই, আমার আপন মানুষ নাই, সবাই আমায় ছাইড়া গেলেও দুঃখ ছাড়ে নাই। আমার ঘর বাড়ি নাই, আমার আপন মানুষ নাই, সবাই আমায় ছাইড়া গেলেও দুঃখ ছাড়ে নাই। দুঃখ আমার ভীষণ প্রিয়, যত ইচ্ছা তত দিও, এই দুনিয়ায় আমার একটা নিজের মানুষ নাই, সবাই আমায় ছাইড়া গেলেও দুঃখ ছাড়ে নাই, সবাই আমায় ছাইড়া গেলেও দুঃখ ছাড়ে নাই। শুনছিলাম কামরুজ্জামান রাব্বির গান। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ সবাইকে কেওয়াই স্টিল সকাল 24-এ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনিফা মোহনা। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদেরকে জানাই আরো একবার ঈদ মোবারক। রাব্বি জীবনে প্রচুর প্রাপ্তি আবার অপ্রাপ্তিও রয়েছে। নিজে সব সময় শিখছো সেটা বলে দাবি করো, আবার নিজেও শেখাচ্ছ। গান শিখতে গেলে এবং গান গাইতে গেলে, শিল্পী হতে গেলে দেখা যায় যে প্রচুর গানের চর্চা করা, এটা তো অবশ্যই জরুরি।
কিন্তু তার পাশাপাশি সেই গানের প্রেক্ষাপট সম্পর্কে জানা, সেই গানের যে একটা ইতিহাস রয়েছে সেটা সম্পর্কে জ্ঞান রাখা, আরও অনেক কিছু জানা সেই গান সম্পর্কে, সেগুলোর ব্যাকরণ সম্পর্কে জানা, এগুলো কতখানি আসলে কাজে দেয় বলো তো? এটা আসলে আমার কাছে মনে হয় যে 80% সেটাই কাজে দেয়, বাকি 20% পারফরমেন্স। কারণ আমি একটা গান গাইবো, সেই গানটার প্রেক্ষাপট আমি জানি না, তাতে সমস্যা যেটা হবে আমি গানটা আমার মধ্যে ধারণ করতে পারবো না। তেমনই লোকগান, সেটা তো আর কোনো ডিরেক্টর নেই, সো আমাকে যেটা করতে হবে ওই লোকগানের প্রেক্ষাপট যদি আমি জানতে পারি, কোন পরিস্থিতিতে ওই গানটা রচনা হয়েছিল, তখন মানসিক অবস্থাটা আনন্দের ছিল নাকি কষ্টের ছিল, সেটা যখন আমরা বুঝতে পারবো, বুঝে যখন গানটা গাইবো, আমি বিশ্বাস করি একজন শ্রোতার অন্তরে লাগবে। আচ্ছা, কোনো না কোনোভাবে এটা কি শুধুমাত্র আমার প্রশ্নের উত্তর ছিল, নাকি যারা তরুণ প্রজন্ম এখন যারা গান গাইছে, গান গাইতে চাইছে, তাদের জন্য একটা পরামর্শ ছিল? নিশ্চয়ই হতে পারে পরামর্শ। এটা আসলে আমি যেভাবে গান করি সেইটা শেয়ার করলাম, তাতে যদি তরুণদের কাজে লাগে তো সোনায় সোহাগা, খুবই ভালো সেটা। কারণ আমার কাছে মনে হয় যে কোনো গান আমি যখন গাইবো, সেই গানটার সম্পর্কে যদি আমি না জানি, সেই গানের কথাটা যদি আমি অন্তত 50 বার না পড়ি, আমি বুঝতে পারবো না। আচ্ছা, এই সকালে অনেক অনেক ভারী ভারী কথা হয়ে গেল, এবারে আমরা প্রসঙ্গটাকে একটুখানি হালকা করি, একটু আনন্দ মুখর পরিবেশ তৈরি করি, গান শুনি রাব্বির। আমার একটা গাওয়া, এটা ভাওয়াইয়া গান, রংপুর অঞ্চলেরই, নুরুল ইসলাম জাহিদের লেখা, সুর করা, সাঁতাও চলচ্চিত্রে আমি গেয়েছিলাম। আচ্ছা, সেটা তো পুরস্কারপ্রাপ্ত একটি চলচ্চিত্র। জি, বাহ, শোনাই গানটা, খুব মজা লাগবে। নিশ্চয়ই। কয় শের আলো সাইল পাড়িয়া সোনা মোর বানিয়ে করো আটা, কাল বিয়ানে বানায়া দেন মুখ গামলা কয়েক পিঠে, ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই। কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতে, বানান কয়খান সিহিতে, কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতে, হাট থাকিয়া আইনমু এলাইতে এলারো মিঠে, ও কি হাই রে হাই পিঠে খাবার জিহুটা যে কাউলে, ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই। আহা, এখন তো মনে হচ্ছে যে শীতের দিন চলে এলো এবং সত্যি পিঠে খেতে ইচ্ছে করছে। না, ঈদ তো একটা উৎসব, আসলে উৎসবে আমাদের পিঠা থাকেই। আমার কাছে মনে হয় বাঙালিদের যে কোনো উৎসব মানে পিঠা পার্বণ, আমরা তো বলি মানে 12 মাসে 13 পার্বণ তো রয়েছে, তার মধ্যে পিঠা একেবারে উল্লেখযোগ্য একটা বিষয়, যেটা ছাড়া বাঙালির উৎসব একেবারেই জমবে না কখনো। রাব্বির একটা বিষয় যেটা আমার ভীষণ পছন্দ, সেটা হচ্ছে আমি নিজে উপস্থাপক তো উপস্থাপনা করি, শব্দচয়ন উচ্চারণ এই বিষয়টার দিকে না চাইলেও আমার খুব খেয়াল থাকে, তো সেটা তুমি সব সময় খুব লক্ষ্য করে সেই কাজটা করো, সেটা আঞ্চলিক ভাষার গান হোক কিংবা শুদ্ধ প্রমিত বাংলার গান হোক, যেটা সত্যি খুব প্রশংসার দাবিদার। এবং সেই সূত্রেই আরেকটা গান আমার ভীষণভাবে মনে পড়ছে, সেটা না গাইয়ে আমি ছাড়বো না, আরেকটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র হাওয়া, সেইটার একটা গান ছিল আঞ্চলিক, সেই গানটা আমাদেরকে শোনাও। ওকে, এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই গানটা আমরা খুব জনপ্রিয় একটা গান, যেভাবে শুনি বা শুনেছি ভীষণ ভালো লাগার। আর এই গানটা আমি খুব ছোট করে গাই। হ্যাঁ হ্যাঁ, হোক না। 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, পাতা পেড়ে শাড়ি পরে রিক্সা চেপে যাবিল, 8টা বাজে দেরি করিস না, আরে 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, পাতা পেড়ে শাড়ি পরে রিক্সা চেপে যাবিল, 8টা বাজে দেরি করিস না, আরে 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না।
রাব্বি, দারুণ একটা সময় কাটলাম। সব সময় যখন কামরুজ্জামান রাব্বির সঙ্গে এরকম একটা অনুষ্ঠান হয়, সেটা আলোচনা হোক, সেটা গান হোক, সব সময়ই ভালো কাটে। আর যেটা একটুখানি কি বলবো যে অপ্রাপ্তি রয়ে যায়, সেটা হচ্ছে রাব্বি রাজশাহী অঞ্চলের মানুষ। রাজশাহীর বেশ কিছু আঞ্চলিক গান আছে, গম্ভীরা থেকে শুরু করে আরও বেশ চাঁপাইনবাবগঞ্জের ওদিকের বেশ কিছু গান আছে। তো চাইলে আসলে ওই গানগুলোর ধরনটা এরকম থাকে, এটা বলা যায় না যে এই গানটা এখন আমরা শুনি। শোনা যায় একটা গান আছে আলকাপ, আলকাপ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, বীরভূম এই অঞ্চল আলকাপ যাত্রা বলা হয়। আচ্ছা, শোনাবো, আমি 2 লাইন শোনাতেই পারি। তাহলে এই গানটা দিয়ে আজকে শেষ করি, কি বলো? হতেই পারে। অনেক অনেক ভালো থাকো। ঈদ আরো লম্বা সময় ধরে কাটুক, আরো সুন্দর কাটুক, দায় দায়িত্ব সবকিছু নিয়ে আসলে ভরপুর আনন্দে কাটুক, এটাই সব থেকে বড় চাওয়া, প্রত্যাশা। আর একবার তোমাকে অনেক অনেক ঈদ মোবারক রাব্বি, খুব ভালো থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজকে কেওয়াস্টিল সকাল 24 সঙ্গীত শিল্পী এবং সদ্য অভিনেতা হওয়া আমাদের কামরুজ্জামান রাব্বির সঙ্গে আলাপচারিতা এবং গানে। সাথে ছিলাম আমি তাসরিফা মোহনা সঞ্চালনায়। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি আরও একবার ঈদ মোবারক জানিয়ে। শুভ সকাল সবাইকে। সেই আলকাপের গান চলে যাই। হাওয়ার গাড়ি সইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না। তুমি আমার আমি তোমার বুঝেও বুঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার বুঝেও বুঝো না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না। ঢাকাই শাড়ি রেশমি চুরি অনেক টাকা দাম, ঢাকাই শাড়ি রেশমি চুরি অনেক টাকা দাম। খোপায় দিব ফুলের মালা রে বন্ধু, গাইব মধুর গান রে বন্ধু, গাইব মধুর গান। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইলো না রে, আমার বন্ধু আইলো না।